দর্শক, আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি হিমাদ্রি রাহা। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে পাকিস্তান উত্তেজনা, সহিংসতা ঠেকাতে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ 144 ধারা জারি। গাজা সিটির পূর্বাঞ্চলে আবারও ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম তীরেও। সাধারণ ক্ষমার শর্তে দেশ ছাড়তে রাজি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলায় বাড়ছে রাজনৈতিক জটিলতা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি তার যে মৃত্যুর গুজব ঘিরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সে প্রিয় নেতার খোঁজ দাবি করে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। সম্ভাব্য সহিংসতা রোধে প্রশাসন রাওয়ালপিন্ডি ইসলামাবাদ 144 ধারা জারি করেছে এবং আদিয়ালা কারাগারমুখী সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে জেলখানায় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন বোন উজমা খানম। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করছে না সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ, এমন অভিযোগ তুলেছে তার পরিবার ও সমর্থকেরা। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে স্বজন ও দলীয় নেতাদের সাক্ষাতের অনুমতিও দেয়া হয়নি। ইমরান খানের কারাবন্দী অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। তার ছেলে কাশিম খান জানিয়েছেন, 3 সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার কোনো নির্ভরযোগ্য তথ্য পাচ্ছে না। ইমরান খান আদৌ বেঁচে আছেন কিনা তাও নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। বিক্ষোভ ও সহিংসতা ঠেকাতে শহরটিতে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। 72 বছর বয়সী ইমরান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। 2022 সালে ক্ষমতাচ্যুতির পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। শুরু থেকে এসব মামলাকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। দুই দেশের উত্তেজনা বন্ধে সিরিয়ার সাথে ইসরায়েলে জোরালো কার্যকর সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া বিবৃতিতে তিনি কথা বলেন। ট্রাম্প সতর্ক করে বলেন, সিরিয়ার অগ্রগতির পথে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা দেশটিকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করে। এর কয়েকদিন আগে ইসরায়েল সিরিয়ায় নতুন হামলা চালায় এবং রাজধানী দামেস্কের উপকণ্ঠে এ হামলায় 13 জন নিহত হয়েছেন। সিরিয়ার নতুন সরকার এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে, যদিও ট্রাম্প তার পোস্টে সরাসরি ওই হামলার উল্লেখ করেনি এবং গত বছর বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণ অংশে দখল বিস্তারের ধারাবাহিকতায় ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। গাজা সিটির পূর্বাঞ্চল আবারও ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম তীরেও। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, তথাকথিত ইয়েলো লাইনের পেছনে থাকা একাধিক আবাসিক ভবন ভেঙে দেওয়া হয়েছে। গাজার মাঝামাঝি বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকেও গুলি ছুড়েছে ইসরায়েলি সামরিক যান। এদিকে খান ইউনিসের পূর্ব দিকে ইয়েলো লাইনের ভেতরেও ভারী আর্টিলারি শেলিং আর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়। রামাল্লায় আতেরেট অবৈধ বসতির কাছে ছুরিকাঘাতের ঘটনার পর গুলি করে হত্যা করা হয়েছে এক ফিলিস্তিনি যুবককে। ইসরায়েলি বাহিনীর দাবি, যুবকটি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেলে দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যে নতুন এই তথ্য সামনে এসেছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
গত ২১ নভেম্বর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাপের এক পর্যায়ে মাদুরোকে ক্ষমতা ছেড়ে ভেনেজুয়েলা ত্যাগ করার প্রস্তাব দেন ট্রাম্প। এর বিনিময়ে নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার কথাও জানানো হয় মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে। ট্রাম্প ও মাদুরোর মধ্যে খুব কম সময় কথা হয়েছে। এ সময় ট্রাম্পের কাছে মাদুরো বিভিন্ন দাবি দেওয়া জানান, তবে তার বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মাদুরো জানিয়েছেন তাকে ও তার পরিবারকে সাধারণ ক্ষমার নিশ্চয়তা দেওয়া হলে তিনি দেশ ছাড়তে প্রস্তুত। এই ক্ষমার আওতায় যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলাও প্রত্যাহার করতে হবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ভেনেজুয়েলার আরও প্রায় ১০০ কর্মকর্তার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও করেছেন তিনি। ট্রাম্প তার বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন মাদুরোর হাতে ১ সপ্তাহ সময় আছে। এর মধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে যেতে পারবেন তিনি। এই ১ সপ্তাহের আলটিমেটাম শেষ হয় গত শুক্রবার। এরপর শনিবার অবৈধভাবে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই দিন কায়াকাসে হাজারো সমর্থকের সমাবেশে মাদুরো আবারও শান্তির আহ্বান জানান এবং জনগণের প্রতি নিজের পূর্ণ আনুগত্য পুনর্ব্যক্ত করেন। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। গত সেপ্টেম্বরে ভেনেজুয়েলা থেকে মাদকবাহী সন্দেহে এক নৌকায় একাধিক হামলার অনুমতি দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সোমবার এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। আর জাতিসংঘ এই ধরনের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী প্রথম হামলা থেকে ২ জন বেঁচে গেলে তাদের লক্ষ্য করে দ্বিতীয় হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি নাকচ করে বলেছেন তিনি দ্বিতীয় হামলা চান এবং হেগসেথও এই নির্দেশ দেননি। কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন হেগসেথ অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্রাটলিকে হামলার অনুমোদন দেওয়া হয়েছিল। হামলার বৈধতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন সমালোচকরা। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজরেক বলেন এ ধরনের হামলা মানবাধিকার আইন লঙ্ঘন এবং স্বচ্ছ তদন্ত প্রয়োজন। জাতিসংঘ সব পক্ষকে আন্তর্জাতিক আইন ও চার্টার মেনে চলার আহ্বান জানিয়েছে। ভারী বৃষ্টি আর ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়ার থেকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া, 4টি দেশে প্রাকৃতিক এই দুর্যোগ বিপর্যস্ত জনজীবন। 4 দেশে নিহতের সংখ্যা ১,১৪০ ছাড়িয়েছে, নিখোঁজ অনেকে। গত কয়েকদিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশ। নিস্তব্ধ গ্রাম, পাহাড়ি পথ আর জনবহুল শহরগুলোতে নেমে এসেছে মৃত্যুর কালো ছায়া। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা আর ভূমিধসে 4টি দেশে মৃত্যু হয়েছে সহস্রাধিক। বানের তোড়ে হারিয়ে গেছে শত শত মানুষ। বিপন্ন মানুষকে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করেছে দেশগুলোর সরকার। যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধার দল। দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি ঘটেছে 7 শতাধিক, এখনও নিখোঁজ 5 শতাধিক। উত্তর সুমাত্রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট। এখানে ছিল একটি মসজিদ আর ওটি ছিল আমার বাবা মায়ের বাড়ি। এখন আর কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। ঘূর্ণিঝড় ডিটোয়ারের আঘাতে শ্রীলঙ্কায় নিহত 4 শতাধিক আর নিখোঁজ 3 শতাধিক। পাশাপাশি দেশটির 25টি জেলায় ক্ষতিগ্রস্ত। উদ্ধার কাজে টিম পাঠিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপান। আমাদের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। প্রথমবার পুরো দেশ এমন একটি দুর্যোগের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে 2 শতাধিক। সবচেয়ে বেশি ক্ষতির শিকার শঙ্খলা প্রদেশ। ত্রাণ কার্যক্রম চললেও জনমনে বাড়ছে ক্ষোভ। পাশাপাশি ব্যর্থতার অভিযোগে 2 স্থানীয় কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। এদিকে মালয়েশিয়ার পারলিশ প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত 3 জন নিহত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ঘটনা ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক রেড ক্রস দেশগুলোকে এখনই আরও উন্নত পূর্বাভাস ব্যবস্থা, নিরাপদ আশ্রয়, প্রকৃতি ভিত্তিক সমাধান এবং দুর্যোগ সামাজিক সুরক্ষা জোরদার করার পরামর্শ দিয়েছেন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সদস্য রাষ্ট্রগুলোর চাঁদা বাকি থাকায় তীব্র আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। এতে করে বাজেট কমানো ও কর্মী ছাঁটাই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় সোমবার 2026 সালের বাজেট ঘোষণা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বাজেট নির্ধারণ করা হয়েছে $3.24 বিলিয়ন। বাজেটটি 2025 সালের তুলনায় $577 মিলিয়ন কম। সংস্থাটি জানায় এবারের বাজেটে 15.1% কমানো এবং কর্মী সংখ্যা 18.8% ছাঁটাইয়ের
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন অঙ্গসংস্থা থেকে মোট ২,৬৮১টি পদ বাতিল করা হবে। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া ও অন্যান্য দেনা থেকে সৃষ্ট চলমান নগদ সংকটের কারণে জাতিসংঘে ইতিমধ্যে প্রায় 18% পদ শূন্য রয়েছে। তবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নির্ধারিত বাজেট কমানো হবে না বলেও জানায় জাতিসংঘ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের নবম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বাসিও গার্ডেনের উত্তর অঞ্চলের রাইজিং স্কোয়ারে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবটি। মরক্কান শিক্ষার্থী রেডা বেহজাদে এবং চাইনিজ শিক্ষার্থী ফুসিয়াসির উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউয়ান হংলিন। উৎসবে বাংলাদেশের নানা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলার মাধ্যমে স্টল সাজান শিক্ষার্থীরা। স্টলটি সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, দর্শনীয় স্থানের ছবির মাধ্যমে। খাবারের তালিকায় স্থান পায় বিরিয়ানি, হরেক রকমের পিঠা, সেমাই, ফিরনি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা, চিকেন কারি সহ নানা পদের দেশীয় খাবার। একটা স্টল দিয়েছি, ফরেনাররা অনেক মজা করে আমাদের বাংলাদেশে খাবার খেয়েছে। এখানে বিভিন্ন দেশের স্টলই আছে, তো আমি চেষ্টা করছি আমরা যে বাংলাদেশের বিভিন্ন ধরনের খাবার আছে সেগুলো ফুটিয়ে তুলতে। আমাদের স্টলে মূলত আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা বাংলাদেশের ঐতিহ্যগুলোকে বিভিন্ন প্লে কার্ডের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে আমরা ফুটিয়ে উঠিয়েছি। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিজ দেশের নৃতাত্ত্বিক কারুশিল্প, খেলাধুলার ক্রিয়াকলাপ এবং বিশেষ রান্নার মাধ্যমে দেশের সংস্কৃতি এবং স্থানীয় রীতিনীতি প্রদর্শন করেন। বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সম্মিলনে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতার প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিএইচডি গবেষক গোলাম শাহরিয়া এবং মোহাম্মদ সৈকত হোসেন, মাস্টার্স শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, সেলিম পারভেজ, মোহাম্মদ শফিকুল ইসলাম, শাকিল খান, ইমতিয়াজ আহমেদ জনি সহ অন্যান্যরা। উৎসবে বাংলাদেশ, চীন, মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তানজানিয়া, নাইজেরিয়া, ঘানা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা সহ 23টি দেশ অংশগ্রহণ করে। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের কুয়াশাচ্ছন্ন সকালে সুইডেনের রাজধানী স্টকহোমে আবারও শুরু হয়েছে সুগন্ধে মোড়া এক অনন্য উৎসব, যেখানে স্থাপত্য মিশেছে মিষ্টির জাদুতে আর কল্পনা লাফিয়ে উঠছে জিঞ্জার ব্রেডের খাস্তা দেয়ালে। মিউজিয়াম অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন উন্মোচিত হলো বছরের সবচেয়ে রঙিন ও সৃজনশীল প্রদর্শনী ক্রিসমাস জিঞ্জার ব্রেড হাউস প্রতিযোগিতা। ক্রিসমাসের আমেজে যখন পুরো শহর ধীরে ধীরে ডুবে যাচ্ছে, ঠিক তখনই স্টকহোমের এক কোণে শুরু হয়েছে সৃষ্টিশীলতার উৎসব, যেখানে মিষ্টি গন্ধে ভরপুর ছোট ছোট ঘরবাড়ি রং তুলিতে আঁকা ক্যানভাসে বলছে নিজেদের গল্প। মিউজিয়াম অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনে পর্দায় উঠেছে বছরের সবচেয়ে মিষ্টি প্রতিযোগিতার জিঞ্জার ব্রেড হাউস এক্সিবিশন। 28 নভেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এ বছরের ভোজ্য শিল্প কর্মগুলো, যার মূল থিম নকশা ও স্থাপত্যের প্রতি ভালোবাসা। এটি একটি প্রদর্শনী এবং একটি প্রতিযোগিতা। যারা জিঞ্জার ব্রেড ঘর তৈরি করতে চান তারা এখানে আসতে পারেন। আমাদের এখানে 151টি বাড়ি প্রদর্শনের জন্য রয়েছে। এবারের আয়োজনে মোট 151টি অংশগ্রহণকারী জিঞ্জার ব্রেড নির্মাণে দেখা যায় নানা অভিনবতা, যার মধ্যে রয়েছে জিঞ্জার ব্রেড লাবুবু, আবার কোথাও টাইটানিক, এমনকি লুভ মিউজিয়াম হাইস্টের আদলে তৈরি মনোমুগ্ধকর প্রদর্শনী, যা নজর কেড়েছে দেশি বিদেশি দর্শনার্থীদের। এই বছরের থিম হলো ভালোবাসা, কারণ ভালোবাসা সবার জন্য। প্রকৃতপক্ষে আমরা মনে করি বড়দিন উদযাপন করা সত্যি গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এবারও অংশ নিয়েছেন শিশু, শৌখিন নির্মাতা, পেশাদার স্থপতি সহ সব বয়সের মানুষ।
তবে উন্মোচনের পরই প্রদর্শনীটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি চলবে আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত। একই সাথে 3টি বিভাগ, শিশু, প্রাপ্তবয়স্ক এবং ডিজাইনারদের সেরা কাজগুলো ঘোষণা করা হবে 14 ডিসেম্বর। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, ডিবিসি ওয়ার্ল্ড এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদ পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।